আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টস থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। অধ্যায়ের প্রয়োজনীয় বেসিক বিষয়ে বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, অনেক কিছু বোঝানোর আছে। তবে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাআল্লাহ। পার্টনারশিপ অ্যাকাউন্টস অংশীদারদের হিসাব বা অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসাকে দুই বা ততোধিক ব্যক্তি লাভের আশায় ব্যবসা পরিচালনা করলে সেটাকে অংশীদারি ব্যবসা বলে। দুই বা ততোধিক ব্যক্তি লাভের আশায় একত্রিত হয়ে ব্যবসা পরিচালনা করলে তাকে অংশীদারি ব্যবসা বলে। যেমন রহিম করিম দুইজন ব্যক্তি একটা ব্যবসা পরিচালনা করছেন, তো এটা হচ্ছে অংশীদারি ব্যবসার উদাহরণ। ব্যবসা পরিচালনা করার জন্য দুইজন ব্যক্তিকেই মূলধন বাবদ টাকা বিনিয়োগ করতে হয়েছে। ভবিষ্যতে যেই পরিমাণ লাভ হবে, লাভের অনুপাতটা কীরকম, কে কত অনুপাতে লাভটা বন্টন করে নেবেন, সেটা কিন্তু চুক্তির মধ্যে উল্লেখ থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম দুই বা ততোধিক ব্যক্তি লাভের আশায় একত্রিত হয়ে যে ব্যবসা পরিচালনা করেন সেটাই অংশীদারি ব্যবসা। ব্যবসা চলাকালীন সময়ে, এখন তো ব্যবসা পরিচালনা করছেন রহিম এবং করিম। এই ব্যবসা চলাকালীন সময়ে উভয়ের সম্মতি আছে যে জামাল নামের আরও একজন ব্যক্তিকে তাদের ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। এখন হয়ে গেলেন তিনজন। রহিম করিম তারা হচ্ছেন আগের পার্টনারশিপ, ওল্ড পার্টনারশিপ। নতুন করে জামাল নামে আরও একজন ব্যক্তিকে তাদের ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। এই যে জামাল নামের ব্যক্তিকে তাদের ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন, এটাকে বলা হয় এডমিশন। এডমিশন মানে হচ্ছে তো ভর্তি, অর্থাৎ তাদের ব্যবসার মধ্যে জামাল নামের আরও একজন ব্যক্তিকে এডমিশন করে নিলেন তাদের ব্যবসার মধ্যে। তো তৃতীয় কোনো ব্যক্তিকে ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করার ফলে ব্যবসায়ের যে হিসাবটা রাখতে হবে, সেই ক্ষেত্রে জার্নাল এন্ট্রিজ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট, অবশ্যই এগুলোর মধ্যে অনেক পরিবর্তন আসবে। এই জন্য এডমিশন হলে, নতুন পার্টনার যুক্ত হলে যে নিয়মে ম্যাথের সমাধান করতে হয়, এই মেথডের নামই আমরা দিতে পারি অ্যাডমিশন। এখন তিনজন ব্যক্তি ব্যবসা পরিচালনা করছেন, অনেক কিছু বোঝার আছে, এক এক করে আমি নিয়ে আসছি। তিনজন ব্যক্তি ব্যবসা পরিচালনা করছেন, মনে করে একেবারে প্রথম থেকে। তো ব্যবসা চলাকালীন সময়ে জামাল নামের ওই ব্যক্তি, উনি চাচ্ছেন আর ব্যবসা পরিচালনা করবেন না, তার মানে উনি ব্যবসা থেকে অবসর নিয়ে নেবেন। তো এটাকে বলা হয় রিটায়ারমেন্ট। তাহলে নতুন নিয়মে ম্যাথের সমাধান করতে হবে। সব মিলিয়ে এ অধ্যায়ের অঙ্কের মধ্যে দুইটা নিয়ম। নতুন করে কোনো ব্যক্তি যদি ব্যবসার মধ্যে যুক্ত করা হয় তখন এটা অ্যাডমিশন। কোনো ব্যক্তি যদি অবসর নিয়ে নেন, ব্যবসা পরিচালনা করতে না চান, এটাই রিটায়ারমেন্ট। বিষয়টা একেবারে ক্লিয়ার। আচ্ছা, এখন এ অধ্যায়ের অঙ্কের মধ্যে আমাদের যে সকল ম্যাথের সমাধান করতে হবে, নাম্বার 1 জার্নাল এন্ট্রিজ। জার্নাল এন্ট্রিজ জাবেদা দাখিলা লিপিবদ্ধ ছাড়া তো আর কোনো ম্যাথ হয় না। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস অর্থাৎ পুনর্মূল্যায়িত হিসাব। ব্যবসায়ের এমন কিছু সম্পদ, ব্যয় এগুলো থাকতে পারে যেটার মূল্য পরিবর্তন হয়, তো এটার পুনরায় মূল্যায়ন একটা হিসাব করতে হয়। নতুন কোনো ব্যক্তি এডমিশন নেওয়ার কারণে কিংবা রিটায়ারমেন্ট হওয়ার কারণে অংশীদারদের মূলধনের মধ্যে কী পরিমাণ পরিবর্তন আসলো, এটার হিসাবটা করতে হয়। আর ব্যালেন্স শিট থেকে জানতে পারা যায় যে ওই ব্যবসায়ের কী পরিমাণ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আছে। এই ম্যাথগুলোর সমাধান আমাদের করতে হবে। এখন প্রথম উদাহরণে আসি। রহিম এবং করিম দুইজন ব্যক্তি ব্যবসা পরিচালনা করছেন, তারা হচ্ছেন আগের অংশীদার। তো ব্যবসা পরিচালনা করার সময় নিশ্চয়ই এই দুইজনে মূলধন বাবদ টাকা বিনিয়োগ করেছেন ব্যবসার মধ্যে। আরেকজনকে যে ব্যবসার মধ্যে যুক্ত করবেন, ওনাকেও তো মূলধন আনতে হবে, তো উনিও তো মূলধনের টাকা নিয়ে আসবেন। ওকে, এখন উনি যে শুধু মূলধন আনবেন তা নয়, ওনাকে গুডউইল অথবা সুনাম বাবদও টাকাটা আনতে হবে।
ব্যবসায়ের গুডউইল অথবা সুনাম বাবদ টাকা আনতে হবে, যাতে ভবিষ্যতে লাভের যে অংশটা উনিও পান। এখন গুডউইল অথবা সুনাম কি সেটাও তো বুঝতে হবে। যেমন ধরো কোনো একটা বাজারে একই ধরনের 3টা ব্যবসা প্রতিষ্ঠান আছে। একটা ব্যবসা প্রতিষ্ঠান বছরে ইনকাম করে 1 লক্ষ টাকা, আরেকটা ইনকাম করে 2 লক্ষ টাকা, আরেকটা ইনকাম করে 3 লক্ষ টাকা। একই ধরনের 3টা ব্যবসা প্রতিষ্ঠান, এখন যদি তোমাকে প্রশ্ন করি যে সুনাম বেশি কার, এখন একই ধরনের 3টা ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু 3 লক্ষ টাকা ইনকাম করে বছরে, তাহলে এটারই সুনাম বেশি। গুডউইলের বাংলা অর্থ হলো সুনাম। যে ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বেশি এটার বিক্রয় বেশি, আর বিক্রয় বেশি মানে ব্যবসার মধ্যে নগদ টাকা বেশি আসে, আর ব্যবসার মধ্যে নগদ বেশি আসলে সম্পদ বাড়ে। এই জন্য গুডউইল অথবা সুনামকেও কিন্তু সম্পদ বলা হয়। অর্থাৎ ব্যবসায়ের অবস্থান ভালো, নতুন আরেকজন ব্যবসার মধ্যে যুক্ত হতে চাচ্ছেন, আর 2জন তো আগে থেকেই ব্যবসা পরিচালনা করছেন, তো নতুন জনকে গুডউইল বাবদ, ব্যবসার সুনাম বাবদ আরও কিছু টাকা নিয়ে আসতে হবে, যাতে করে ভবিষ্যতে লাভের অংশটা পান। তো গুডউইল অথবা সুনাম কি এটা বুঝতে পারছো? নতুন অংশীদার গুডউইল প্রিমিয়াম আনলে এইটার জন্য একটা জার্নাল দিতে হয়, ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। প্রথমে জার্নাল এটা, তারপর নতুন অংশীদার যে গুডউইল নিয়ে আসলেন এই গুডউইলটাকে আগের অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হবে। তখন জার্নাল হবে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স যতজন থাকবেন তাদের নাম দিয়ে আমরা ক্রেডিট করব, এবং নির্দিষ্ট অনুপাতে যেটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে ওই অনুপাতে আমরা টাকাটা বন্টন করে দিব। নতুন অংশীদার যে পরিমাণ গুডউইল বা সুনাম বাবদ, ব্যবসায় সুনাম বাবদ যে টাকাটা নিয়ে আসবেন এটা বন্টন করব। রিভ্যালুয়েশনের যে জার্নালগুলো দিতে হয়, আপাতত শুধু আমি যা বলি আর দেখাই এটা তোমরা শোনো, দেখো। ধারাবাহিক ক্লাসে ম্যাথের সমাধানে এগুলো যখন প্রয়োগ করে দেখাবো তখন তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। রিভ্যালুয়েশনে জার্নাল দেওয়ার জন্য যদি ক্ষয়ক্ষতি হয়, খারাপ কোনো কিছু হয়, তো রিভ্যালুয়েশনটা তখন ডেবিট হয়। তো জমা লাভ, সম্পদ বৃদ্ধি, জমা লাভ বৃদ্ধি এরকম যদি হয়, মানে ব্যবসায়ের জন্য যদি ভালো হয়, তো রিভ্যালুয়েশন তখন ক্রেডিট হয়। সহজ একটা কথা, একটু পরেই সব বুঝতে পারবে। যদি ক্ষয়ক্ষতি হয়, ব্যবসায়ের জন্য খারাপ হয়, তো রিভ্যালুয়েশন ডেবিট। ব্যবসায়ের জন্য খারাপ বলতে কি, যেমন ধরো আমি কর্মচারী বেতন দিলাম, ঠিক এক্ষেত্রে ব্যবসায় নগদ চলে গেল, তাহলে তো এটা ব্যয় অথবা ক্ষয়ক্ষতি, তাই না? এটাই বোঝানো হয়েছে। তো এখন যদি বিক্রয় করি তাহলে নগদ এসেছে, তো এটা তো লাভ। তো লাভ হলে রিভ্যালুয়েশন ক্রেডিট, আর ব্যয় হলে ডেবিট। আমরা তো এমনিতেই জানি ব্যয় মানে ডেবিট, যারা ফার্স্ট ইয়ারে আমার ক্লাস করেছেন তারা তো জানেন ব্যয় মানে ডেবিট, আর আয় হলে তো ক্রেডিট। ওকে। জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি, আগের যে 2জন অংশীদার রহিম আর করিম, ওনারা যে ব্যবসা পরিচালনা করছেন, ব্যবসায়ের আয় থেকে কিছু টাকা ওনারা সঞ্চয় করে রেখেছেন। এখন এই সঞ্চিত যে টাকাটা, এটার হকদার কে, কার অধিকার? আগের অংশীদার। তো আগের অংশীদারদের মধ্যে এই টাকাটা বন্টন করে দেওয়ার জন্য যে জার্নাল দিতে হয়, সাধারণত আমরা জানি জেনারেল রিজার্ভ যেটা, এটা কিন্তু সঞ্চিত মানে সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে এবং এটা ক্রেডিট হয়, এটা ক্রেডিট থাকে। এই হিসাবটা ক্লোজ করার জন্য, যেহেতু এটা ক্রেডিট, আমরা যদি এটাকে ডেবিট করে দেই আর টাকাটা যদি পার্টনার্সদের মধ্যে বন্টন করে দেই, তখন ক্রেডিটের চেকটা কিন্তু হিসাব থেকে বাদ পড়ে যায়। ডেবিট করলে হিসাব থেকে বাদ পড়ে যায়। যারা রেকটিফাই জার্নালের ক্লাস করেছেন তারা জানেন। আমার কথা হচ্ছে জেনারেল রিজার্ভ এটা বন্টন করার জন্য জেনারেল রিজার্ভ হয় ডেবিট, অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট হয় ক্রেডিট। এখন এই তথ্যগুলো প্রয়োগ করে একটা ম্যাথের সমাধান তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আগে প্রশ্নটা পড়ি। অপু অ্যান্ড তপু আর 2 পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 5:3। অপু এবং তপু 2জন অংশীদার, তাদের লাভ এবং লস এই হিসাবটা তারা বন্টন করে 5:3 অনুপাতে। ফলোয়িং ইজ দি ব্যালেন্স শিট অফ দি ফার্ম এজ এট December 31, 2014। 2014 সালের ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স শিটটা নিচে দেওয়া হয়েছে। এখন ব্যালেন্স শিট নিয়েও একটু আলোচনা করা প্রয়োজন। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য আগে লেনদেন চিহ্নিত করা হয়, তো লেনদেন চিহ্নিত করা হয়। ওকে। তারপর ওই লেনদেনকে জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করা হয়, জার্নালে লিপিবদ্ধ করা হয়। এক পর্যায়ে খতিয়ান, তারপরে রেওয়ামিল, তারপরে সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়ামিল, তারপরে
ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে গিয়ে একটা তৈরি করা হয় ইনকাম স্টেটমেন্ট, আরেকটা তৈরি করা হয় ব্যালেন্স শিট। আমরা জানি ব্যবসার মধ্যে বা হিসাব বিজ্ঞানে হিসাবের শ্রেণী হচ্ছে 5টা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয় এবং ব্যয় এটা ইনকাম স্টেটমেন্টে বসে। ইনকাম স্টেটমেন্ট থেকে ব্যবসায়ের কী কী আয়, কী কী ব্যয়, কী পরিমাণ আয় ব্যয় এটা জানতে পারা যায়। বাকি রইল আরও 3টা: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব ব্যালেন্স শিটে আসে। অর্থাৎ 5টা হিসাবের মধ্য থেকে আয় এবং ব্যয়ের এটা আসে ইনকাম স্টেটমেন্টে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আসে ব্যালেন্স শিটে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এই জন্য দেখো এই ব্যালেন্স শিটে সম্পদ আছে, এখানে লাইবিলিটি যদিও লেখা, এখানে দায় যোগ মালিকানা সত্ত্ব ক্যাপিটালও আছে। দেখো আমরা একটা সমীকরণ জানি, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই যে সম্পদের টাকাটা 1 লক্ষ, দায় মালিকানা সত্ত্বের টাকাটা 1 লক্ষ, এটা কিন্তু সমান হয়ে যাবে। তার মানে এটা ব্যালেন্স শিট আমরা বুঝতে পারলাম। ব্যালেন্স শিটে সম্পদের দিকে বিল্ডিং আছে, ফার্নিচার আছে, এগুলো স্থায়ী সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার আছে 10,000 টাকা। এলোয়েন্স মানে সঞ্চিতি 700 টাকা। এই বিষয়টা কি? কোনো ব্যক্তির কাছে যদি নগদে বিক্রয় করি তাহলে তো নগদ পেয়ে যাব ব্যবসায়, কিন্তু যদি বাকিতে বিক্রয় করি, মনে করো 10,000 টাকা কোনো ব্যক্তির কাছে বাকিতে বিক্রয় করলাম, তো যার কাছে বাকিতে বিক্রয় করেছি উনি কিন্তু নগদ টাকা দিবেন না, ভবিষ্যতে নগদ টাকা দিবেন। তো যার কাছে বাকিতে বিক্রয় করেছি ওনাকে বলা হয় দেনাদার। তো দেনাদারের কাছে বিক্রি করার পরে কোনো এক কারণে দেখা গেল 1,000 টাকা একেবারে নিশ্চিত পাওয়া যাবে না। দেনাদারের কাছে বিক্রি করার পরে দেনাদারের কাছ থেকে যে টাকা একেবারে নিশ্চিত পাওয়া যাবে না বা সন্দেহ আছে, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা। এখন যদি দেনাদারের কাছ থেকে টাকাটা পাওয়া না যায় তাহলে ব্যবসায়ের ঘাটতি তো পূরণ করতে হবে। যার কারণে কি করা হয়, যে ব্যবসায়ের যে পরিমাণ ইনকাম আসছে ইনকাম থেকে অনাদায়ী পাওনার নামে কিছু টাকা সঞ্চয় করে রাখা হয়। এই সঞ্চয়কে বলা হয় অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই 10,000 টাকা দেনাদারের কাছে বিক্রয় করা হয়েছে, কিন্তু ধরে নেওয়া হলো যে দেনাদারের কাছ থেকে 700 টাকা পাওয়া যাবে না, তো এখন ব্যবসা থেকে এটা সঞ্চয় করে রেখে দেয়। তো যেটা পাওয়া যাবে না এটার নাম অনাদায়ী পাওনা। আর ঠিক এই জন্য যে টাকা সঞ্চয় করা হয় এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। বিষয়টা ক্লিয়ার? তো দেনাদারের 10,000 ছিল, যেটা পাওয়া যাবে না এটা সঞ্চয় করে রাখা হলো, পুরো 9,300 টাকা বর্তমানে দেনাদার। ক্যাশ আসছে 10,700। তারপর এখানে এখন লাইবিলিটিস দায় যোগ মালিকানা সত্ত্ব। অ্যাকাউন্টস পেবল পাওনাদারের পরিমাণ এখানে 30,000। জেনারেল রিজার্ভ অথবা সাধারণ সঞ্চিতি, এই দুইজন অংশীদারের 20,000 টাকা আছে। আর এই যে দুইজন অংশীদার ব্যবসা পরিচালনা করেছেন, শুরুতে ওনারা মূলধন বাবদ নিয়ে এসেছেন, অপু নিয়ে এসেছেন 30,000 টাকা, তপু নিয়ে এসেছেন 20,000 টাকা, টোটাল 50,000 টাকা। তো এটা যোগ করলে কিন্তু 1 লক্ষ টাকা হবে। অন 1/1/2015 দীপু ওয়াজ টেকেন ইনটু পার্টনারশিপ অন দি ফলোয়িং টার্মস। 1/1/2015 সালে দীপুকে অংশীদার হিসাবে নেওয়া হয়েছে নিচের শর্ত মোতাবেক। কী কী সেটা? যে দীপু অংশীদার হিসাবে নেওয়া হয়েছে, তার মানে এটা অ্যাডমিশন যুক্ত করা হয়েছে। হি উইল ব্রিংস ইন টাকা 15,000 এস ক্যাপিটাল, যে তাকে মূলধন বাবদ 15,000 টাকা আনতে হবে, অ্যান্ড টাকা 6,000 এস গুডউইল, এবং সুনাম বাবদ 6,000 আনতে হবে। ফর 1/5 শেয়ার ইন দি ফিউচার প্রফিট, এবং ভবিষ্যতে লাভের অংশ থেকে 5/1 অংশ প্রফিট সে পাবে, আয় পাবে, লাভ লস যাই হোক না কেন। হুইচ হি অ্যাকোয়ার্ড ইকুইলি ফ্রম অপো অ্যান্ড তোপো, এবং এই লাভের অংশটা অপো এবং তোপোর কাছ থেকে সমান হারে যাবে। ফিক্সড অ্যাসেটস উইল বি রিভ্যালুড এট 10% অ্যাবভ ব্যালেন্স শিট ভ্যালু। তো ফিক্সড অ্যাসেটস স্থায়ী সম্পদ এই যে দুইটা আছে, এটা পুনর্মূল্যায়িত হয়েছে, পুনরায় এটা মূল্যায়িত হয়েছে 10% অ্যাবভ ব্যালেন্স শিট ভ্যালু। ব্যালেন্স শিটে যে টাকা আছে এটার যে 10% আরও বৃদ্ধি পেয়েছে। 10% অ্যাবভ মানে 10% আরও বৃদ্ধি পেয়েছে, পুনর্মূল্যায়িত এটা হয়েছে। ওকে, এটার ব্যাখ্যায় পড়ে আসি। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ইজ টু বি ইনক্রিজ টু 10%। যে অনাদায়ী পাওনার সঞ্চিতি এটা 10% পর্যন্ত বৃদ্ধি পাবে। বিষয়টা হচ্ছে দেনাদারের সাথে কিন্তু অনাদায়ী পাওনা সম্পর্ক। 10,000 টাকা ছিল, 10,000-এর 10% হচ্ছে 1,000, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে 700 টাকা সঞ্চয় করা হয়েছে, তার মানে 1,000 পর্যন্ত যেতে হবে, সুতরাং আরও 300 অ্যাড করতে হবে। বুঝতে পারছো?
এ লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট ইজ টু বি ক্রিয়েটেড ফর টাকা 5,000। তো নোট ডিসকাউন্টের নামে একটা দায় সৃষ্টি করতে হবে 5,000 টাকা। নোট ডিসকাউন্টের নামে একটা দায় সৃষ্টি করতে হবে 5,000 টাকাটা দায়ের মধ্যে পড়ে। রিকোয়ার্ড জার্নাল, রিলেভেন্ট অ্যাকাউন্টস, তারপর ব্যালেন্স শিট, জাবেদা দাখিলা করতে হবে। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টও করতে হবে, ব্যালেন্স শিট করতে হবে, এবং পার্টনার্সদের যে ক্যাপিটাল আছে ওইটাও করতে হবে। তো আমরা এখান থেকে জার্নাল এন্ট্রিজ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট এই চারটারই সমাধান করব। আবার কোনো অঙ্কের মধ্যে যদি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করার জন্য না বলে, তখন এটা আমরা না না করলেও চলবে, সমস্যা নাই। তো 1 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে জার্নাল এন্ট্রিজ। এখানে যতটা সমন্বয় আছে প্রত্যেকটার জার্নাল এন্ট্রি অবশ্যই দিতে হবে। আর ব্যালেন্স শিট থেকে জেনারেল রিজার্ভ বা অবন্টিত কোনো মুনাফা যদি থাকে এইটার জার্নাল এন্ট্রিটা দিতে হবে, আমরা দেখেছি। তবে তুমি আগে পরে যে কোনোটা দিতে পারো, অসুবিধা নাই। আগে যদি তুমি চাও জেনারেল রিজার্ভের জার্নাল এন্ট্রি দিয়ে দিই, পারবে, সমস্যা নাই। আগে যদি তুমি চাও যে এগুলোর জার্নাল এন্ট্রি দিয়ে দিই, পারবে। এক কথায় সবই আনতে হবে। আচ্ছা, এখন বেসিকটা প্রয়োগ করে সমাধানটা তোমাদেরকে বোঝাই। আর একটা বুঝতে পারলে এ অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। নতুন অংশীদার গুডউইল যদি নিয়ে আসে, তাহলে এটার জন্য জার্নাল হয় ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। তুমি চাইলেই জার্নাল আগেও দিতে পারো। তারপরে এই গুডউইলটা ওল্ড পার্টনার্স, আগের যারা অংশীদার তাদেরকে বন্টন করে দিতে হবে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট নামে। রিভ্যালুয়েশন রুলস এটাতে আসতেছি। তো জেনারেল রিজার্ভ, যেটা জেনারেল রিজার্ভ হয় ডেবিট, আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তো বইয়ের মধ্যে জেনারেল রিজার্ভ এটা আগেই এন্ট্রি করেছে, তো এটা তোমাদের আগে বোঝাই। আমরা দেখতে পাচ্ছি জেনারেল রিজার্ভ টাকা আছে 20,000। তো এটার জন্য জার্নাল হচ্ছে, আবার দেখে নাও, যেহেতু এটা প্রথম ক্লাস, জেনারেল রিজার্ভ ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তো ওল্ড পার্টনার্স এখানে কে কে আছে? ওপো অ্যান্ড তোপো। জেনারেল রিজার্ভ ডেবিট, এই যে দেখো, সময় যাতে কম লাগে আমি জার্নাল এন্ট্রিগুলো আগেই লিখে রাখছি। জেনারেল রিজার্ভ ডেবিট টাকার পরিমাণ 20,000। তারপর ওপো এবং তোপোর মধ্যে বন্টন করে দিতে হবে। তো কী অনুপাতে? তাদের অনুপাত কি আছে? তাদের অনুপাত আছে 5:3। তো অনুপাত বন্টন করার নিয়ম কি? মানে লাভ বা জেনারেল রিজার্ভ, এই জেনারেল রিজার্ভ যেটা হয়েছে এটা তো তাদের লাভের অংশ থেকেই হয়েছে, আয়ের টাকা থেকে হয়েছে। তো এটা বন্টন হবে তাদের এই অনুপাতে। এই অনুপাতে তারা আবার মূলধন, এখানে দেখো ওপর হচ্ছে 30,000, তোপর হচ্ছে 20,000। তো মূলধনের মধ্যে ব্যবধান আছে, যার কারণে তাদের লাভের অনুপাত এটাও কিন্তু ভিন্ন। 5:3 এটা বন্টন করার নিয়মটাকে, তো এটা বুঝো। 5:3 নিয়ম হচ্ছে দুইটা যোগ করে নাও, যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে এই দুইটা যোগ করলে 8, 8/5 অংশ পাবে প্রথম জন অপু, আর 8/3 অংশ পাবে তপু। তো এটা বাইর করার নিয়ম কি? যে 20,000কে 8 দ্বারা ভাগ করো, 5 দ্বারা গুণ করো, দেখো কত হয়। তো অপর অংশের মধ্যে বসাও। তারপর এই 20,000কে 8 দ্বারা ভাগ করো আর 3 দ্বারা গুণ করো, তখন তপুর অংশের মধ্যে বসাও। ক্লিয়ার? 20,000কে 8 দ্বারা ভাগ 5 দ্বারা গুণ, টাকা হবে 12,500। এটা হয় ক্রেডিট। তপুস ক্যাপিটাল এখানে হবে 7,500। কীভাবে এটা বাইর করলাম? তাদের অনুপাত 5 এবং 3, যোগ করলে 8, এটাকে 8 দ্বারা ভাগ 5 দ্বারা গুণ, এই টাকাটা আসবে, অর্থাৎ প্রথম 5। আবার 8 দ্বারা ভাগ, এখন 3 দ্বারা গুণ, তখন এই টাকাটা আসবে। ক্লিয়ার? ওকে। জেনারেল রিজার্ভ এটা শেষ। হি উইল ব্রিংস ইন টাকা 15,000 এস ক্যাপিটাল। মূলধন বাবদ 15,000 টাকা সে নিয়ে আসছে, 6,000 টাকা গুডউইল বাবদ। তারপর এটা তো আমরা বুঝলাম, ভবিষ্যতে 5/1 অংশ প্রফিট পাবে। ওপো এবং তোপোর টাকা থেকে সমান হারে কিন্তু এই টাকাটা যাবে। তো মূলধন বাবদ 15,000 টাকা নিয়ে আসছে, এইটার জন্য জাবেদা হচ্ছে ব্যবসার মধ্যে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। কে নিয়ে আসছে? দীপু নিয়ে আসছে। একজনের নাম অপু, তপু তারা হচ্ছে আগের অংশীদার, নতুন অংশীদারের নাম হচ্ছে দীপু। দীপু নিয়ে আসছে, তাহলে এটা দীপুর ক্যাপিটাল। দীপুর ক্যাপিটালটা লিখতে হবে ক্যাশ ডেবিট, দীপুর ক্যাপিটাল ক্রেডিট। আবার দীপু যে 6,000 টাকা গুডউইল নিয়ে আসছে, তো এটার জন্য তো ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল হয় ক্রেডিট।
আমরা দেখেছি নতুন অংশীদার গুডউইল নিয়ে আসলে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল হয় ক্রেডিট। এই অংশটা সহ তোমাদেরকে বোঝাই। মনে রেখো, ক্যাপিটাল 15,000, গুডউইল 6,000, দুইটা যোগ করলে 21,000। দুইটাই কিন্তু ক্যাশ আসছে, ক্যাশ আমরা একসাথে ডেবিট করতে পারি। ক্যাশ ডেবিট ক্যাপিটাল হচ্ছে 15,000 এবং গুডউইল 6,000, একসাথে চাইলে আলাদা করে লিখতে পারি, একসাথে নিয়ে আসলাম 21,000 টাকা। এখন দীপুর ক্যাপিটাল ক্রেডিট 15,000, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট 6,000। তাহলে বিষয়টা বুঝো, ক্যাপিটালের জন্য ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট 15,000 টাকা বসানো হলো। ওকে, গুডউইলের জন্য ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, দুইটার জন্যই তো ক্যাশ ডেবিট, তাই একসাথে বসানো হয়েছে। আর এই দুইটা ক্রেডিট আলাদা ক্রেডিটে রাখা হয়েছে। এখন পরবর্তী নিয়ম হচ্ছে, দীপু যে গুডউইল নিয়ে আসছে এটা তো অংশীদারদের মধ্যে বন্টন করতে হবে, তো সমান অনুপাতে বন্টন করতে হবে। হুইচ আর ইকুয়ালি ফ্রম অপু এবং তপু। তো অপু এবং তপুর সমান হারে পাবে, যেহেতু এই তথ্যটা এখানে আছে, তাহলে যে 6,000 টাকা আছে এটাকে সমান হারে তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। তো এটা বন্টন করে দেওয়ার জন্য প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট হয়, হোল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট হয়, মানে এই গুডউইলটা বন্টন করে দেওয়ার জন্য যে কোনো অঙ্কের মধ্যে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট টাকার পরিমাণ 6,000, অপুস ক্যাপিটাল 3,000, এটার অর্ধেক, তপুস ক্যাপিটাল 3,000। ওকে, তাহলে যে কোনো অঙ্কের মধ্যে আমাদের প্রথম কাজই হচ্ছে নতুন অংশীদার গুডউইল নিয়ে আসলে, ক্যাপিটাল নিয়ে আসলে, তারপর জেনারেল রিজার্ভ বা অবন্টিত কোনো মুনাফা যদি আগে থেকে থাকে, এগুলোর কাজটা আগে করলে ভালো। বা তুমি চাইলে রিভ্যালুয়েশন এটাও আগে করতে পারো, অসুবিধা নাই। এখন অন্যান্য যত লেনদেন আছে বা সমন্বয় আছে, এক এক করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এগুলো জার্নালটা কী হতে পারে। রিভ্যালুয়েশন নিয়ে এখানে যে তথ্যটা আমার ছিল, ক্ষয়ক্ষতি হলে রিভ্যালুয়েশন ডেবিট হয়, জমা লাভ বৃদ্ধি হলে রিভ্যালুয়েশন ক্রেডিট হয়, আমরা জানি। তো সহজ নিয়মটা হচ্ছে, ফিক্সড অ্যাসেটস উইল বি রিভ্যালুড এট 10% অ্যাবভ ব্যালেন্স শিট ভ্যালু। ফিক্সড অ্যাসেটস স্থায়ী সম্পদ, এটা ব্যালেন্স শিটের মূল্য থেকে 10% বৃদ্ধি পাবে। এখন তোমাদের ব্যবসায়ের মধ্যে, অপু তপুর ব্যবসায়ের মধ্যে সম্পদ আছে 7,000 আর 10,000, বিল্ডিং আর ফার্নিচার। যদি সম্পদের মূল্য এটা থেকে আরও 10% বৃদ্ধি পায়, এটা তোমাদের জন্য ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো। তো ভালো যেহেতু রিভ্যালুয়েশন কী হয়, ক্রেডিট হয়, তখন বিল্ডিং আর ফার্নিচার ডেবিট, আর এটা যেহেতু ভালো, রিভ্যালুয়েশন ক্রেডিট। বোঝাতে পারছি? তো এটা জানালটাকে লিখে নেই, বিল্ডিং ফার্নিচার ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। তো বিল্ডিং এখানে হবে, তো এখানে একটু মিসটাইপিং আছে, বিল্ডিংয়ের পরিমাণ 70,000, ফার্নিচারের পরিমাণ 10,000, এটা ঠিক করে নিও। তো বিল্ডিং এটা 10% ফিক্সড অ্যাসেটস, এটা 10% বৃদ্ধি পাইছে, 70,000-এর 10% হবে 7,000, 10,000-এর 10% 1,000। এই দুইটা মূল্য আমরা নির্ধারণ করব। বিল্ডিং 70,000-এর 10% হচ্ছে 7,000, ফার্নিচার এটা হবে 1,000, আর রিভ্যালুয়েশন দুইটার যোগফল ক্রেডিট হয়ে যাবে 8,000। বিল্ডিংয়ের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু এই টাকাটা, এটা রিভ্যালুয়েশন ক্রেডিট হয়েছে। আচ্ছা, এখন পরেরটায় আসো। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ইজ টু বি ইনক্রিজ টু 10%। অনাদায়ী পাওনার সঞ্চিতি এটা 10% পর্যন্ত বৃদ্ধি পাবে। এখন আমার দেনাদারের কাছ থেকে পাওয়ার কথা 10,000 টাকা, 700 টাকা যেটা পাবো না, এটা সঞ্চয় করে রাখছি, এটা তো আর আমার জন্য আয় না, অবশ্যই এটা ব্যয় দেখায় বা ক্ষয়ক্ষতি দেখায়। 700 টাকা অলরেডি সঞ্চয় করা হয়েছে, এখন 10% পর্যন্ত বৃদ্ধি করলে 10,000-এ 10% 1,000, তাহলে 700 সঞ্চয় আছে, আরও 300 অ্যাড করা প্রয়োজন। ওই 300 টাকা এটা কিন্তু ক্ষতি বোঝায়, দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে না, সঞ্চয় করে রাখতে হবে, তো এটা ক্ষতি বোঝায়, এই জন্য রিভ্যালুয়েশন এখানে হয় ডেবিট। ঠিক আছে, তো রিভ্যালুয়েশন ডেবিট। তারপর অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট
ক্রেডিট, আর টাকাটা আমরা এইভাবে লিখব যে দেনাদারের টাকার পরিমাণ 10,000, এটার 10% 1,000 হওয়ার কথা, তো এটা থেকে বিক করে দিব 700, তখন 300 টাকা এখানে আসবে। ব্যয় হওয়ার কারণে এটা ডেবিট করা হয়েছে, আর অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট তখন ক্রেডিট হয়ে যাবে। A liability for note discounted is to be created for টাকা 5,000। নোট ডিসকাউন্টের উপরে 5,000 টাকার একটা দায় সৃষ্টি করতে হবে। তো দায় যদি সৃষ্টি করি, তোমাদের ব্যবসায়ের জন্য যদি দায় সৃষ্টি করো, এটা ব্যবসায়ের জন্য ভালো বোঝায় নাকি ক্ষয়ক্ষতি বোঝায়? অবশ্যই ক্ষয়ক্ষতি। এই জন্য রিভ্যালুয়েশন হবে ডেবিট। রিভ্যালুয়েশন ডেবিট, লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট এটা হবে ক্রেডিট। তো এখানে রিভ্যালুয়েশন ডেবিট যে 5,000 টাকার দায় সৃষ্টি করতে হবে, রিভ্যালুয়েশন ডেবিট লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট ক্রেডিট। দায় যদি সৃষ্টি হয় এটা কিন্তু ক্ষয়ক্ষতি বোঝায়। সবার শেষে আরেকটা কাজ করতে হয়, রিভ্যালুয়েশনটা এটা পার্টনার্সদের ক্যাপিটালের মধ্যে ট্রান্সফার করে দিতে হয়। এটার জন্য করণীয় কি? দেখতে হবে ক্রেডিটে রিভ্যালুয়েশন আছে কতটা জায়গায়, শুধুমাত্র একটাই আছে, তো এটা আছে ক্রেডিটে, টাকার পরিমাণ 8,000। তো ডেবিটে আছে কত জায়গায়? ডেবিটে আছে 2 জায়গায়, রিভ্যালুয়েশন একটা 300, রিভ্যালুয়েশন একটা 5,000, 5,300 টোটাল। ডেবিট হচ্ছে 5,300 আর ক্রেডিট হচ্ছে 8,000। 8,000 থেকে 5,300 বিক করলে যে 2,700 টাকা আছে, এই 2,700 পার্টনার্সদের ক্যাপিটালের মধ্যে, এটা কিন্তু ক্রেডিটের মানে আয়ের উদ্বৃত্ত, এই পার্টনার্সদের ক্যাপিটালের মধ্যে বন্টন করে দিতে হবে। আমরা দেখেছি যে রিভ্যালুয়েশন যেটা বন্টন করা হচ্ছে এটা কিন্তু ক্রেডিটের উদ্বৃত্ত বেশি, তাই না? তো এখন যদি এটা ডেবিট করি তাহলে হিসাব থেকে বাদ পড়ে যাবে 1, আর পার্টনার্সদের ক্যাপিটালের মধ্যে এটা বন্টন হয়ে যাবে। তো এটার আবার 2টা নিয়ম, চাইলে আমি মুখে হিসাব করে এখানে লিখতে পারি, আর চাইলে অঙ্কের মাধ্যমে বাইর করতে পারি। বর্তমান অঙ্কের মধ্যে যেহেতু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলা হয়েছে, এটাও আমরা তৈরি করব। তো করণীয় কি? রিভ্যালুয়েশন ক্রেডিটে আছে বিল্ডিং ফার্নিচার 2টা, টাকার পরিমাণ 7,000 আর 1,000, এটা কিন্তু ক্রেডিটে। আর ডেবিটে আছে এই যে রিভ্যালুয়েশন, এটা কিন্তু ডেবিট। অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট একটা, লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট এইটা, মানে যত জায়গায় রিভ্যালুয়েশন ডেবিট এই 2টা ডেবিটে বসাও, আর যত জায়গায় রিভ্যালুয়েশন ক্রেডিট এই সাথের 2টা ক্রেডিটে বসাও। যেমন বিল্ডিং আর ফার্নিচার এখানে আমি বসিয়ে দিয়েছি। টাকার পরিমাণটা যদি নিয়ে আসি তাহলে টাকা হবে এখানে বিল্ডিংয়ের 7,000, ফার্নিচারের হচ্ছে 1,000। ওকে, ক্রেডিট দিকে এখানে নিয়ে আসা হয়েছে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের টেবিলটা সবসময় এইভাবেই কিন্তু অঙ্কন করতে হবে। এটা হচ্ছে ডেবিটের দিক, এটা হচ্ছে ক্রেডিটের দিক। তারপর অঙ্কের মধ্যে রিভ্যালুয়েশন ডেবিট যত জায়গায় এটার সাথের যে হিসাবটা নিয়ে আসো, টাকা কিন্তু 300, লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট এটার সাথে রিভ্যালুয়েশন ডেবিট আছে, টাকার পরিমাণ 5,000। তো যেহেতু ডেবিট দিকে এটা লিখো। অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট এটা হচ্ছে 300, লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট এটা হচ্ছে 5,000। ওকে, এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে শেষের এই টাকাটা যোগ করো, 8,000। 8,000 টাকা এখানেও লিখো। 8,000 থেকে 5,000 আর 300, 5,300 বিক করলে এখানে টাকা হবে 2,700। এই 2,700কে তাদের অনুপাতে বন্টন করে দাও। 2,700কে তাদের অনুপাতটা কি? 5:3। 2,700কে 8 দ্বারা ভাগ করো, ভাগ করে প্রথমে 5 দ্বারা গুণ করে টাকা হবে এখানে 1,688। 8 দ্বারা ভাগ করে তারপর যদি আমি 3 দ্বারা গুণ করি টাকা হবে এখানে 1,012। তো 2টা টাকা লিখে নাও। 1,688 এবং 1,012, এই 1,688 আর 1,012 টোটাল হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 2,700। ওইটার জার্নালটা তুমি এখানে বসাও। টোটাল হলো 2,700। অপুর ক্যাপিটাল কি পরিমাণ? 1,688। তপুর ক্যাপিটাল কি পরিমাণ? 1,012।
এই তো সমাধান হয়ে গেল। এখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে হবে। নতুন অংশীদার অ্যাডমিশন নেওয়ার ফলে বর্তমানে অংশীদার হলেন 3 জন, অপু, তপু, দীপু। এটা হচ্ছে ডেবিট দিক, এটা হচ্ছে ক্রেডিট দিক। সবসময় এইভাবেই কিন্তু টেবিলটা অঙ্কন করতে হবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আনার নিয়ম হচ্ছে একেবারে প্রথম কাজ, আগের অংশীদাররা ক্যাপিটাল বাবদ যত টাকা নিয়ে আসছেন সেটা তাদের ব্যালেন্স বিডি নামে বসিয়ে দাও। অপু হচ্ছে 30,000, তপু হচ্ছে 20,000, তো এটা লিখে নিচ্ছে ব্যালেন্স বিডি নামে। এখানে অপুর করে 30,000, তপুর করে 20,000। এখন আমাদের যেতে হবে জার্নালে। যত জায়গায় পার্টনার্স ক্যাপিটাল আছে প্রথম থেকে শেষ পর্যন্ত যত জায়গায় পাবে সবগুলো তোমাদের এখন লিপিবদ্ধ করতে হবে। যেমন 1 নম্বরে এই জায়গায় দেখা যাচ্ছে যে জেনারেল রিজার্ভ, এখানে ক্যাপিটাল আছে, মানে ক্যাপিটাল লেখা থাকলে এটা আনতে হবে। অপুস ক্যাপিটাল, তপুস ক্যাপিটাল, তো এখানে ক্যাপিটাল আছে, সাথে কি জেনারেল রিজার্ভ। তাহলে সাথের হিসাবটা জেনারেল রিজার্ভ লিখে অপুর করে আমরা বসাবো 12,500, তপুর করে 7,500। তুমি চাইলে ধারাবাহিক লিখতে পারো বা তুমি চাইলে এইটু আগে লিখতে পারো, অসুবিধা নেই। আমি এক এক করে বোঝাই, ধারাবাহিক বোঝাই। যেহেতু এখানে ক্যাপিটাল আছে, অপুর ক্যাপিটাল, তপুর ক্যাপিটাল 12,500, 7,500, সাথের জেনারেল রিজার্ভটা আমরা লিখব। এই যে এখানে লিখেছে, তো জেনারেল রিজার্ভটা এখানে লেখা হয়েছে, চাইলে এই জায়গায় লিখে নিতে পারো, সমস্যা নাই। রিজার্ভটা অপুর করে হচ্ছে 12,500, তপুর ঘরে হচ্ছে 7,500। ওকে, তারপর এখানে ক্যাপিটাল আছে, এটা দীপুর ক্যাপিটাল। ক্যাপিটাল কিন্তু 15,000, এটা ক্রেডিট। সাথে কি ক্রেডিট যদি 15,000 হয় দেখতে হবে ডেবিট কি। এখানে ডেবিট হচ্ছে ক্যাশ, তাহলে সাথে লিখবো আমি ক্যাশ, কিন্তু দীপুর ক্যাপিটালের করে 15,000 লিখে দিব। সাথে লিখলাম এখানে ক্যাশ, কিন্তু দীপুর ক্যাপিটালের করে 15,000 এখানে লিখে দেওয়া হলো। এখানেও ক্যাপিটাল আছে, অপুর ক্যাপিটাল 3,000, তপুর ক্যাপিটাল 3,000, সাথে কি প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে সাথের এটা লিখো, আর দুইটা ক্যাপিটাল দুইজনের ঘরের মধ্যে লিখিয়ে দাও। এই যে প্রিমিয়াম ফর গুডউইল সাথে এটা লেখা হয়েছে। আর ক্যাপিটালগুলো কিন্তু ক্রেডিটে আছে, যার কারণে ক্রেডিট দিকে নিয়ে আসা হয়েছে। অপুর ক্যাপিটালের পরিমাণ ছিল 3,000, তপুর ক্যাপিটালের পরিমাণ 3,000 ক্রেডিটে ছিল। ক্যাপিটাল এমনিতে ক্রেডিটে হয়, যার কারণে ক্রেডিটে নিয়ে আসা হয়েছে। পরবর্তী জার্নালগুলো দেখো, এখানে কিন্তু ক্যাপিটাল নাই, আনার প্রয়োজন নাই। এই জায়গার মধ্যে ক্যাপিটাল নাই, আনতে হবে না। এখানেও ক্যাপিটাল নাই, আনতে হবে না। কি আর বাকি রয়েছে দেখো, এখানে অপুর ক্যাপিটাল, তপুর ক্যাপিটাল দুইটা বাকি রয়েছে, সাথে কি রিভ্যালুয়েশন। তো অপুর ক্যাপিটাল কত, 1,688, তপুর ক্যাপিটাল 1,012। ক্যাপিটাল এমনিতেই ক্রেডিট হবে, যার কারণে আমরা ক্রেডিট দিকে টাকাগুলো বসিয়ে দিচ্ছি। সাথে রিভ্যালুয়েশন, এটা কিন্তু প্রফিটের টাকা। 1,688, 1,012 দুইজনের করে বসিয়ে দাও। রিভ্যালুয়েশন সাতেরটা লিখে নিলাম, 1,688, আর এটা হচ্ছে 1,012। তারপর সম্পূর্ণ অঙ্ক জুড়ে আর কোনো জায়গায় তুমি ক্যাপিটাল পাবে না। আশা করছি ক্লিয়ার। টাকাগুলো যোগ করো। এই দিকে যোগ করলে পাওয়া যাবে 47,188। 47,188। এদিকে পাওয়া যাবে অপুর যে টাকাটা হয়েছে, ঠিক সমপরিমাণ টাকা। সমপরিমাণ টাকা তুমি এখানে লিখো। তপুর টাকার এখানে যোগফল করে নাও, যোগ করলে হবে 31,512। একই টাকাটা তুমি এখানেও লিখো। দীপুর টাকাটা যোগ করো,
শুধুমাত্র 15,000 আছে। একইটাকে এখানে লিখো। এখন ব্যালেন্স সিডিটা এখানে লিখতে হবে। লক্ষ্য করে দেখো, এই জায়গায় আর কোনো টাকাই নেই। থাকলে কিন্তু এইগুলো থেকে বাদ দিয়ে দিতাম। তাহলে যেটা আছে 47,188, 31,512, 15,000 যেটা আছে এটাই কিন্তু ব্যালেন্স শিট, এটার উত্তর। তাহলে সব মিলিয়ে যাবতীয় হিসাব করার পরে বর্তমানে অংশীদারদের মূলধনের পরিমাণ উপরে তো 47,188, তপুর হচ্ছে 31,512 আর দীপুর হচ্ছে 15,000। ক্লিয়ার? ফাইনালি আমাদের ব্যালেন্স শিটটা তৈরি করতে হবে। ব্যালেন্স শিটের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এগুলো আসে। প্রথমে যদি আমি সম্পদের হিসাবটা করি, যেমন 1 নম্বরে বিল্ডিং আছে 70,000, 1 নম্বরে বিল্ডিং আছে 70,000। তো 70,000-এর 10% বৃদ্ধি পেয়েছিল। ফার্নিচার 10,000-এর আরও 10%, 1,000 বৃদ্ধি পেয়েছে। কই থেকে জানলাম? এখান থেকে জানলাম। তো যেটা বৃদ্ধি পেয়েছে নতুন সম্পদের মূল্য, এটা তো সমন্বয় করে নিতে হবে। ফার্নিচার এটা এপ্রিসিয়েট মানে বৃদ্ধি পেয়েছে, ফার্নিচারের 1,000 আর বিল্ডিংয়ের 7,000, এটা আমরা এড করব। ওকে। অ্যাকাউন্ট রিসিভেবল যেটা 10,000, এটা থেকে আমরা 1,000 সঞ্চিতি, মানে এটা 10% পর্যন্ত বৃদ্ধি পাবে। 1,000 সঞ্চিতি আমরা এটা থেকে বিক করব। অন্যদের পাওনা সঞ্চিতি এটা বিক হয়। ক্যাশের টাকা এখানে আছে 10,700। তারপর দেখতে হবে আমরা যে জার্নাল করেছি, জার্নালের মধ্যে নতুন করে কোনো ক্যাশ আছে কি না। এর বাইরে তো আর কোনো সম্পদ নাই, সমন্বয়ের মধ্যে আর কোনো সম্পদ নাই। তাহলে দেখো, যে জার্নালটা আমরা করেছি এখানে একটা ক্যাশ আছে 21,000। তো 10,700 আর 21,000 দুইটা যোগ করে ক্যাশটা কিন্তু আমরা সম্পদের মধ্যে নিয়ে আসব। কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, এটা তো ফার্স্ট ইয়ারে জানার কথা। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের প্রথম 2টা ক্লাস আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবি এর প্লেলিস্টে পাবেন, ওইখান থেকে দেখে নেবেন। ক্যাশ পেয়েছি 21,000, এর বাইরে দেখো আর কোনো ক্যাশ নাই, থাকলে আমি নিয়ে আসতাম। অতএব ক্যাশ এই 10,700 এর সাথে 21,000 যোগ করে নিয়ে আসবো। সবগুলো নিয়ে আসতেছে, মানগুলো বসিয়ে দিচ্ছি, সবাই বুঝবেন। ব্যালেন্স শিট প্রথমে সম্পদের দিক। ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ প্রথমে ছিল 10,700, জার্নালের মধ্যে আছে আরও 21,000, টোটাল যোগ করলে এখানে হবে 31,700। অ্যাকাউন্ট রিসিভেবল, টাকার পরিমাণ ছিল 10,000, তাই তো? সঞ্চিতি ভিগ হবে এখানে 1,000, তাহলে 9,000 টাকা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ফার্নিচার টাকার পরিমাণ ছিল 10,000 ছিল, এটার আরও 1,000 বৃদ্ধি পাইছে, তাহলে বর্তমান মূল্য হচ্ছে এটার 11,000। বিল্ডিং 70,000 ছিল, এটারও 7,000 বৃদ্ধি পাইছে, বর্তমান মূল্য 77,000। এই তো, কতটা সহজে আমরা লিখে নিলাম। লাইবিলিটি এখানে কে কে আছে? অ্যাকাউন্টস পেবল আছে, অ্যাকাউন্টস পেবল 30,000 এবং এই নোট ডিসকাউন্টের যেটা আরও 5,000 টাকার লাইবিলিটি তৈরি করতে হবে। লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট, এটা আমরা লিখে নিতে পারি। 2টা দায় আছে, 2টা দায় নিয়ে আসবো। তো দায় নিয়ে আসবো এবং অংশীদারদের নতুন যে ক্যাপিটাল, আমরা তো নতুন ব্যালেন্স শিট তৈরি করতেছি, আগের ক্যাপিটাল এখন আনার প্রয়োজন নাই, এটা পার্টনার্স ক্যাপিটালে অলরেডি অন্তর্ভুক্ত আছে। নতুন যে ক্যাপিটাল আমরা তৈরি করেছি সেটা নিয়ে আসবো। তাহলে কোনগুলো? 2টা দায় আগে লিখে নেই, 30,000 অ্যাকাউন্ট পেবল আর লাইবিলিটি ফর বিল ডিসকাউন্ট 5,000, এই 2টা দায় আগে লিখে নিচ্ছি। অ্যাকাউন্টস পেবল টাকার পরিমাণ হচ্ছে 30,000, লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট এটা 5,000। এখন ক্যাপিটাল এগুলো আনার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ নতুন অংশীদার আসার ফলে নতুন ব্যালেন্স শিট হবে, আর নতুন ব্যালেন্স শিটে অলরেডি ক্যাপিটাল অন্তর্ভুক্ত আছে, আর বর্তমানে তাদের ক্যাপিটালের পরিমাণ অপুর হলো 47,188, তপুর হলো 31,512, দীপুর হলো 15,000। এটাই বর্তমানে নতুন ক্যাপিটাল আমাদের আনতে হবে। তাহলে ক্যাপিটালে এগুলো নিয়ে আসো। বর্তমানে হচ্ছে 47,188, তপুর হচ্ছে 31,512,
দীপুর হচ্ছে 15,000, যোগ করে দিলে 93,700। আর ব্যালেন্স শিটে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এমনিতে সমান হয়। সম্পদের টাকা যদি যোগ করো এখানে হবে 1,28,700। এখানেও হবে 1,28,700। প্রয়োজনে ক্লাসটা আবার দেখে নাও, একটু লম্বা হয়ে গেছে, বোঝানোর জন্য একটু বিস্তারিত ব্যাখ্যা করেছি। প্রয়োজনে ক্লাসটা আবার দেখে তারপর তোমরা এই ম্যাথের সমাধানটা করো, কোন জায়গায় কী কাজ এটা এমনিতে বুঝতে পারবে ইনশাল্লাহ।